সবাইকে স্বাগত এটি নিউজে। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। দর্শক, ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্ট নিয়ে নতুন একটি বিষয় এবং নতুন একজন অতিথির সাথে আমরা যুক্ত হই এই হ্যাপেনিং পয়েন্ট। আমাদের আজকের বিষয় অর্থনীতির টানা পড়েন, রেমিটেন্স বাড়ছে, বিনিয়োগ ভাতা। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন শাহ কামাল, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ফ্লিক বাংলাদেশ ও ওয়াইজ কর্পোরেশন। শাহ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের স্টুডিওতে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শকদেরও ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আবেদন করার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, আমাদের আজকের বিষয় অর্থনীতির টানাপোড়েন, রেমিটেন্স বাড়ছে কিন্তু বিনিয়োগ ভাটা। বাংলাদেশের প্রবাসী আয়ের প্রবাহটি রেকর্ড আকার ধারণ করেছে, কিন্তু সেই সাথে তাল মিলিয়ে বিনিয়োগের ভিত্তি বা বিনিয়োগের ধারাবাহিকতা একদমই চোখে পড়ার মতো না। বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে আমাদের এই যে রেমিটেন্স বাড়ছে এবং বিনিয়োগের ধারা প্রবাহ কোথায় গিয়ে ঠেকছে এবং কিভাবে আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি বিনিয়োগের আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নে, সে বিষয়গুলো নিয়ে সর্বোপরি আজকে আমরা আলোচনা করব আমাদের আগত অতিথির কাছে। প্রথমেই আমি জানতে চাচ্ছি জনাব শাহ কামাল, সাম্প্রতিক সময়ে একদম গদবাধাই যে প্রশ্নটি আমি জানতে চাচ্ছি, রেমিটেন্স বাড়ছে, বিনিয়োগ যে ধারাবাহিকতা তা কমছে বা আমাদের যেই কাঙ্ক্ষিত লক্ষ্য সেটি পূরণ হচ্ছে না, এর মূল কারণ কি বলে মনে করছেন? ধন্যবাদ। অ্যাজ ইউ সেড, অবভিয়াসলি রেমিটেন্স বাড়ছে। আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি, ইনফ্যাক্ট এই বছরই আমাদের রেকর্ড, মার্চে একবার রেকর্ড হয়েছে রেমিটেন্সের ক্ষেত্রে। আমরা বছরে প্রায় 30 বিলিয়ন অ্যারাউন্ড রেমিটেন্স আসছে। তো রেমিটেন্সটা অবশ্যই আমাদের অর্থনীতিতে একটা কুশন দিচ্ছে, কিছুটা সাময়িক স্বস্তি বলা যায়, কারণ আমাদের ইম্পোর্ট পেমেন্টসের ক্ষেত্রে আমরা একটা সুবিধা পাই। এটা একটা কুশন, এটা ব্যালেন্স শিটের একটা কুশন বলা যায়। তো কিন্তু আমরা যদি রেমিটেন্সের প্রবাহটা দেখি, যে আমাদের রেমিটেন্সটা যে পরিমাণে আসে তার বেশিরভাগই আসলে কনজামশন সেক্টরে খরচ হয়ে যায়। এটাকে আসলে কোনোভাবেই বিনিয়োগে ট্রান্সফার করা যায় কিনা, এটা আমাদের ফোকাস হওয়া উচিত। অনেক বছর থেকেই চেষ্টা হচ্ছে। আমি একটু উদাহরণ দিতে পারি, যেমন মনে করেন ফিলিপিন্সের ক্ষেত্রে আমাদের যেমন প্রায় 1,30,00,000 কাছাকাছি আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা দেশের বাইরে থেকে ফরেন আর্নিংসটা আমাদেরকে পাঠাচ্ছেন। তারা যখনই আমাদের দেশে টাকাটা আসে, তখন হয় এই টাকাটা দিয়ে তাদের যে কনজামশন, পারিবারিক যে খরচ, সেখানে খরচ হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে অনুৎপাদনশীল মানে আনপ্রোডাক্টিভ সেক্টরে ইনভেস্টমেন্ট চলে যায়। বাট ট্রু সেন্সে যদি এটার বেনিফিটটা ইকোনমি পেতে চায়, তাহলে আসলে এটাকে প্রোডাক্টিভ সেন্সে খরচ করা উচিত। অন্যথায় আমরা ফিলিপিনের একটা এক্সাম্পল দিতে পারি আমি, যে 20 লাখ লোক, তারা প্রায় যেই পরিমাণে রেমিটেন্স পাঠায়, অ্যারাউন্ড 38 বিলিয়ন। 20 লাখ লোক যখন 38 বিলিয়ন পাঠায়, তাদের একটা গভর্নমেন্টের কাঠামো তারা তৈরি করে দিয়েছে। অ্যারাউন্ড 15% গভর্নমেন্টের একটা কাঠামোর মাধ্যমে ওই রেমিটেন্সটাই তারা তাদের প্রোডাক্টিভ এসএমই সেক্টরে বিনিয়োগের একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে। এই যে চ্যানেলিংটা, এই ডিস্ট্রিবিউশনটা আমাদের ক্ষেত্রে একটা ঘাটতি। তো রেমিটেন্সের অবভিয়াসলি যেই আমাদের যে শর্ট টার্ম বেনিফিট, সেটা আমরা এনজয় করছি ঠিকই, কিন্তু লং টার্মে রেমিটেন্সকে কিভাবে ইনভেস্টমেন্টে পরিণত করতে পারা যায়, বিশেষ করে এসএমই সেক্টরে, এটা আমাদের একটা দেখার বিষয় আমার কাছে মনে হয়। এটি কাঠামোর ভেতরে নেই তাই বলা যেতে পারে। আসলে এই ক্ষেত্রে যদি আরেকটি বিষয় আসলে পরিলক্ষিত হয়, আসলে রেমিটেন্স প্রবাহ বাড়ছে, জি আসলে অনেকে আনন্দের সাথে বলছে, আসলে এটা কি আমাদের অর্থনীতির সাথে স্থিতিশীলতা বজায় রাখে বা এটা আসলে ভালো মন্দ কিভাবে বিবেচনা হবে? এখানে দেখেন, প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্সেরই আসলে অ্যাঙ্গেল থাকে, আপনি কিভাবে দেখছেন। রেমিটেন্স বাড়ছে, আপনি যদি ফ্লোটা দেখেন গত 2-3 বছরে, এটার আমাদের যে মেজর জায়গাটা, যে মিডল ইস্টের থেকে রেমিটেন্স ইনফ্লো বাড়ছে, আবার ইউরোপ আমেরিকা থেকে একটা রেমিটেন্স ইনফ্লো বাড়ছে। এই রেমিটেন্সের তো একটা ডকুমেন্টেশনের ব্যাপার। তো গত 2-3 বছরে দেখা গিয়েছে অনেক ডকুমেন্টেড চ্যানেলে রেমিটেন্সটা আসার প্রবাহটা বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে গভর্নমেন্টের একটা বড় সার্থকতা এখানে ছিল যে ওই মোটিভেশনের জায়গাটাকে সেন্সিটাইজ করা, দেন হচ্ছে যাতে করে, যেটা আমরা আগে বলতাম, আমরা হুন্ডির মাধ্যমে না এসে প্রপার ব্যাংকিং চ্যানেলে এমএফএস এর একটা বড় ভূমিকা এখানে আছে। অবশ্যই দিস আর অল গুড সাইন্স, বাট দেন অ্যাগেন যদি এরকম করা যেত যে ডায়াসপোরা বেসড কোনো বন্ড ইস্যু করা যেত, বা রেমিটেন্স লিঙ্কড এসএমই ফাইন্যান্সিং, এগুলো যদি করা যেত, তাহলে ইকোনমি আর ফাইন্যান্সিং এর পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হয় যে বিনিয়োগের জায়গাটা আরো অনেক বেশি সমৃদ্ধ হতো। আমি আরেকটা কথা বলতে পারি, যে ওই যে বললাম স্ট্যাটিস্টিক্সের কয়েকটা ফোল্ডেড ভিশন আছে। যেমন একটা হচ্ছে যে রেমিটেন্স বাড়ার সাথে কিন্তু ওই সমস্ত দেশের কর্মসংস্থান বৃদ্ধি বা ওদের আনএমপ্লয়মেন্ট রেট বা ওদের ওখানে কাজের ইয়েটাও কিন্তু বেড়ে গেছে।
সেজন্য কিন্তু আমাদের এখানে সঠিক অফিসিয়াল চ্যানেলে রেমিটেন্সটা আসা, যেটা আমাদের ইকোনমিতে হিট করেছে। সেকেন্ড হচ্ছে ওদের ওখানে কর্মসংস্থানটা বৃদ্ধি, যে কারণে আমাদের শ্রমিকরা যারা ওখানে কাজ করছেন, এই শ্রমিক ভাই বোনদের কাজের মাধ্যম ক্ষেত্রটা বেড়ে গেছে। এবং তৃতীয়ত হচ্ছে যে গভর্নমেন্টের কিছু প্রণোদনা বা যেগুলো ছিল সেগুলো হয়তো ঠিক মতো ব্যবহার করার কারণে আমাদের রেমিটেন্সের এই স্ট্যাটিস্টিক্স আমরা পেয়েছি, উইচ ইজ অবভিয়াসলি অ্যাগেন ভেরি গুড সাইন। কিন্তু ওই যে লং টার্মে যে কথাটা বললাম, যদি একটা এসএমই লিঙ্কড ফাইন্যান্স, এটা আমাদের এশিয়া প্যাসিফিক কালচারে খুবই কমন। ফিলিপিন্সের এক্সাম্পল আছে, ভিয়েতনামের ভালো এক্সাম্পল আছে। আমার মনে হয় আমাদের উচিত ওই সমস্ত ফাইন্যান্সিং মডেলগুলোকে, ওই কাঠামোগুলোটাকে আমাদেরকে একটু এখন থেকেই ফলো করা উচিত। এক্ষেত্রে এই যে রেমিটেন্স নির্ভর যে অর্থনীতি, এটা আসলে কতটা টেকসই বলে মনে করছেন? রেমিটেন্স নির্ভর অর্থনীতি আসলে কখনোই লং টার্মে খুব টেকসই সমাধান নয়। আমাদের লং টার্মে তো আসলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলেন বা প্রোডাক্টিভ, আমরা মানে প্রোডাকশন ড্রিভেন ইকোনমি যেটা, সেটা অনেক সাস্টেনেবল। এটার কারণটা হচ্ছে রেমিটেন্স ড্রিভেন অর্থনীতিতে কি হয়, রেমিটেন্সটা আপনাকে একটা এক্সপেন্সেস মিট করার একটা সুযোগ দিচ্ছে। আপনি আপনার ইম্পোর্ট ডিউটি পেমেন্ট করতে পারছেন। যেমন গত বছর গভর্নমেন্ট প্রায় 4 বিলিয়নের মতো আমরা আমাদের প্রিভিয়াস যে ডেট ছিল সরকারি ডেট, সেগুলো আমরা 4 বিলিয়নের কাছাকাছি আমরা রিপে করতে পেরেছি। আচ্ছা, এই রিপে করার একটা বড় মাধ্যম কিন্তু কাজ করেছে আমাদের রেমিটেন্সের আর্নিংটা থেকে। কিন্তু ওটা থেকে আলটিমেটলি ইকোনমিক প্রোডাকশনে কিন্তু আমরা এটাকে কনভার্ট করতে পারি নাই। সো যদি আমরা এফডিআই এর দিকে নজর দিতে পারি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের বেশ কিছু কাজ হচ্ছে গত 1-1.5-2 বছরে, অনেক রকমের কাজ হয়েছে। আবার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্র যদি আমরা দেখি যে ক্ষেত্রগুলো কোথায় কোথায় হচ্ছে, ওটা কি আসলে উৎপাদনশীল ক্ষেত্রে হচ্ছে, নাকি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে যেভাবে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি যে এতটুকু বেড়েছে, ওটা দেখা যাবে কি তাদের প্রিভিয়াস ইয়ারের আর্নিংটা রিইনভেস্টমেন্ট হয়েছে, ফ্রেশ ইকুইটি ইনজেকশন আসলে কম হয়েছে। সো সামষ্টিকভাবে মানে ইকোনমিটাকে তো আসলে একটা সেক্টর ধরে ধরে সলভ করতে হয় ঠিকই, কিন্তু সামষ্টিক একটা ভিশন, একটা লং টার্ম প্ল্যান নিয়ে আগাতে হয়। রেমিটেন্স একটা রোল প্লে করবে, সে হয়তো শর্ট টার্ম ক্ষেত্রে, কিন্তু ওই যে রেমিটেন্সের সাথে যদি আমরা ইনভেস্টমেন্ট লিঙ্কটা করতে পারতাম, তাহলে এখান থেকে সুফলটা বেশি পেতাম। আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে যদি প্রোডাক্টিভ সেক্টরে আনতে পারতাম, সেখান থেকে আমরা একটা বেনিফিট রিপ অফ করতে পারতাম। অ্যান্ড লাস্টলি, শুধু তো রেমিটেন্স অ্যান্ড বিদেশি বিনিয়োগই নয়, আমাদের ইন্টারনাল যে ব্যবসা এবং বিনিয়োগের প্রেক্ষাপট থেকে আমি অ্যাজ এ ব্যবসায়ী বলতে পারি যে আমাদের দেশের এই যে এসএমই সেক্টর বা আমাদের দেশীয় যে উৎপাদন বা দেশীয় যে ব্যবসা বাণিজ্যের পরিবেশ, সেখানে আসলে গত 2 বছর এক্সাম্পলটা একটু ডিফারেন্ট হয়ে যাবে, কারণ গত 2 বছর ধরে কি হয়েছে সবাই আমরা জানি। একটা অস্থিতিশীলতা আছে, সামনে নির্বাচনের একটা অস্থিতিশীলতা আছে, বিভিন্ন কারণে ইকোনমি এফেক্টেড হচ্ছে। কিন্তু লং টার্মের ভিশনটা ঠিক আছে কিনা, লং টার্মের আমাদের যে প্যাথওয়ে এটা ঠিক আছে কিনা, যদি সেটা ঠিক থাকে, হয়তো ছোটখাটো বাউন্স 1 কোয়ার্টার 2 কোয়ার্টারে আমরা ওই শকটা অ্যাবজর্ব করতে পারবো। কিন্তু লং টার্মে রেমিটেন্সের যে রোলটা প্লে করার কথা, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের যে রোলটা প্লে করার কথা, রেমিটেন্সের সাথে ইনভেস্টমেন্টকে লিঙ্কিং করার যে উদ্যোগটা আসলে অনেস্টলি স্পিকিং এখনো সেরকম ভাবে নেয়াই হয়নি। অ্যাবসলিউটলি। দেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আমি বলছি যে শুধু স্ট্যাটিস্টিক্স না, এই যে দেখা হচ্ছে 1.6 এর কাছাকাছি এই বিষয়গুলো আপনার সাথে আলোচনা করব একটি বিরতির পর। থ্যাংক ইউ দর্শক, আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজীটি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। ফিরে আসছে একটি বিরতির পর, সাথেই থাকুন। সবাইকে আবারও স্বাগত কাজী অ্যান্ড কাজীটি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। আমরা ফেলে যাচ্ছি আলোচনায়। জনাব শাহ কামাল, আমরা কথা বলছিলাম রেমিটেন্স নিয়ে। আমাদের বিষয়টা যেহেতু অর্থনীতির টানাপোড়েন, রেমিটেন্স প্রবাহ এবং বিনিয়োগের ভাটা, সেক্ষেত্রে এখন কৃষি, শিল্প, আইটি খাত 3টি সেক্টরের মধ্যে আপনি বলছিলেন বিনিয়োগ করার ক্ষেত্রে একটি সংস্কার প্রয়োজন, অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। আসলে বিনিয়োগের ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে আমাদের অবকাঠামোগত দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে। সেই ক্ষেত্রে এই 3টি বিষয়ের মধ্যে কোন সেক্টরে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের ক্ষেত্রে আসলে আমাদের জন্য ভালো ফল আসতে পারে? ধন্যবাদ। কোয়েশ্চেনটা আসলে যেহেতু আপনি 3টা সেক্টরকে আইডেন্টিফাই করে বললেন যে কৃষি, শিল্প এবং আইটি, যদি 3টি সেক্টরই আসলে ইনভেস্টমেন্ট তো ভালো, বিকজ কৃষি আমাদের সাথে অনেক আগে থেকেই জড়িত। আমরা কৃষির সাথে আমাদের প্রায় টোটাল যদি আমি কর্মসংস্থান ধরি তাহলে প্রায় 40%ই তো আসলে অ্যাগ্রো সেক্টরে ইনভলভ। তো অ্যাগ্রো প্রসেসিং এর একটা সেক্টর আছে, ওইটাতে এক্সপোর্টের একটা সুযোগ আছে। আবার দেখা যায় অর্গানিক, আমরা যদি সেই সার্টিফিকেশনগুলো নিতে পারি, যেমন হেকাপ সার্টিফিকেট, হালাল সার্টিফিকেট, সেভাবে করে আমরা চাইলে আমাদের এই মার্কেটটা তৈরি করতে পারি। আবার সার্ভিস সেক্টর যদি আপনি দেখেন তাহলে আইটি সেক্টরে আমি মনে করি এই 3টা সেক্টরের থেকে, কারণ শিল্পের সাথে ইনফ্রাস্ট্রাকচারের একটা বড় সম্পর্ক থেকে থাকে। কারণ ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটেটেড না হলে বা সেই লেভেলের পলিটিক্যাল স্ট্যাবিলিটি না থাকলে
আসলে শিল্প থেকে সেই জায়গাটায় যাওয়া, যে জায়গাটায় আমাদের সময় সাপেক্ষ ব্যাপার হয়। এই তিনটার মধ্যে আমার কাছে মনে হয় যে আমরা যদি নেক্সট 5 to 10 ইয়ার্স এর একটা প্ল্যান করতে পারি, তাহলে আইটি ক্যান প্লে এ গুড রোল। বাট এখানে এটার সুবিধাগুলো কি কি, আমাদের মনে করেন একটা ইয়াং পপুলেশন আছে, দে আর কোয়াইট মোটামুটি টেক স্যাভি, এবং একটা স্কিল ট্রেনিং হয়ে গেছে গত 5-7-10 বছরে, ওই ট্রেনিং এর একটা ওয়ার্কফোর্স পাওয়া যায়। আমাদের এখন প্রায় অ্যারাউন্ড আইটি এক্সপোর্ট 700 মিলিয়নের কাছাকাছি। তো এটাকে যদিও কোনো সময় খুব অবাস্তব প্ল্যানই করা হয়েছে, বাট এটাকে কিন্তু চাইলেই প্রায় 2 বিলিয়নের কাছাকাছি নেওয়া সম্ভব এই আইটি এক্সপোর্টটাকে। আমাদের ইন্টারনাল যে মার্কেট, আমাদের দেশীয় যে ডিজিটাল ইকোনমি, সেটাও গ্রো করছে, ফিনটেক একটা বড় রোল প্লে করছে। তো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে আইটি ক্যান বি এ গুড সোর্স ফর আবার এখানে চ্যালেঞ্জটা হচ্ছে এআই চলে এসছে। সো এই এআই এর সাথে তাল মিলিয়ে আমাদের ইয়াং পপুলেশন আসলে কতটুকু ওয়ার্কফোর্সে অবদান রাখতে পারবে, এটা দেখার বিষয়। আরেকটা ইম্পর্টেন্ট সেক্টর যেটা আমরা রিসেন্টলি গত ইয়েতে পাচ্ছি, সেটা হচ্ছে ভাষাগত দক্ষতা। কারণ এখন দেখা গিয়েছে যে ওই কগনিটিভ ওই স্কিলটা না থাকার কারণে আমাদের এত বড় সংখ্যক একটা ওয়ার্কফোর্স আছে, কিন্তু ওই কগনিটিভ স্কিলটা ডেভেলপ করা না কারণে এআইটাও ঠিকমতো আসলে আমরা ওইটা থেকে বেস্ট আউটপুটটা নিয়ে আসতে পারি না। যদিও তিনটা সেক্টরের মধ্যে আমার কাছে মনে হয় যে মিড টু শর্ট টার্মে আমাদের আইটি আসলে সম্ভাবনাময়, এবং আমরা যদি পার্শ্ববর্তী দেশ দেখি তারাও খুবই ফোকাস করছে এবং ডেডিকেটেড জোন করে ফেলেছে। সেই ক্ষেত্রে আমি আরেকটি বিষয় আপনি বলছিলেন আসলে আমাদের দক্ষ জনশক্তির ব্যাপারটা এবং ভাষাগত দক্ষতার ব্যাপারটা। একজন ছাত্র বা ছাত্রী সে পড়ালেখার পাশাপাশি কিভাবে নিজেকে, যদি একটু বাইরের প্রশ্ন, আমি আপনার কাছ থেকে জানতে চাই কিভাবে নিজেকে স্কিল আপ করতে পারে এবং ভবিষ্যতে এই সেক্টরগুলো যেহেতু ডিজিটালাইজেশনের যুগ। ভালো কোয়েশ্চেন করেছেন যে আসলে পড়াশোনার পাশাপাশি দক্ষতা, এখন তো আসলে এডুকেশনের চেয়ে স্কিলটাকেই বেশি ফোকাস করা হয়। এডুকেশন একটা লাগবে, বিকজ আপনার এডুকেশনাল ব্যাকবোন ছাড়া তো হয়তো যে স্কিলটা আপনি অর্জন করতে চান সেটাও হয়তো এটা সহজ করার একটা মাধ্যম হচ্ছে এডুকেশন। এটা একটা অনেক বড় ডিসকাশন আসলে যে আমরা ওয়ার্কফোর্স ডেভেলপমেন্টের জন্য কি করতে পারি। কিন্তু আমি যদি ইন টার্মস অফ শুধু ডিসকাশনটাকে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ বা ব্যবসার জায়গাটা রাখতে চাই, তাহলে স্কিল ওয়ার্কফোর্স ছাড়া আমার ব্যবসার ওই সেক্টরগুলো ডেভেলপ করবে না। আবার কোন ধরনের স্কিল ওয়ার্কফোর্স আমার লাগবে, সেই স্কিল ওয়ার্কফোর্সগুলোকে আগামী 20-30 বছরের মধ্যে যেই জায়গাগুলোতে বেশি করে আমাদের স্কিল গ্যাপ, এবং 2015 নাগাদ একটা সার্ভে হয়েছিল, ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডের একটা সার্ভে, যে আসলে বাংলাদেশে কয়টা স্কিল গ্যাপ বা স্কিলের কি ঘাটতি আছে, যেটা শুধু আমাদের ইনসাইড দ্য বাউন্ডারি ওই ডিমান্ডটাই মিট করবে না, রাদার আমরা ওই ম্যান পাওয়ারগুলোকে এক্সপ্লোর করতে পারবো। তখন এসছে প্রায় 26টা সেক্টর, তার মধ্যে টপ প্রায়োরিটির যে 3টা থেকে 5টা সেক্টর সবগুলোই কোনো না কোনোভাবে আসলে আইটির সাথে সম্পর্কিত। তো সেটা এখন সেটা কন্টেন্ট মার্কেটিং হোক, বেসিক্যালি আমাদের ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং সেটা হোক, অথবা এখন একেবারে বাজওয়ার্ড যেটা এআই ভিত্তিক স্কিলড ম্যান পাওয়ার তৈরি ক্ষেত্রে হোক। তো অবভিয়াসলি যে কেউ যদি ক্যারিয়ারটা এখন তৈরি করতে চায়, আই থিঙ্ক দে শুড এমব্রেস এআই ইন এনি ফর্ম, অ্যান্ড হাউ তারা আসলে কিভাবে এআইটাকে তাদের দৈনন্দিন কাজে বা প্রফেশনাল কাজে এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবে, কিভাবে থেকে এখান থেকে বের করতে পারবে, এই স্কিলটা আগামী খুবই কম সময়ের মধ্যে আসলে আমাদের এআই কে আসলে এখন বাদ দিয়ে কিছু চিন্তা করা আসলে বোকামি, ভবিষ্যতে এটাই আমি মনে করি। আবার মনে করেন অনেকে আছে, এখন আমি শুনি এটা আসলে আমার অফিসের এমপ্লয়িদের কাছ থেকে অনেক সময় শুনি যে শুধুই যে এটা কিছু কন্টেন্ট তৈরি করার জন্যই যে এআই, আসলে তা কিন্তু নয়। এখন এটা দেখা গিয়েছে এমন একটা জায়গা যে ও সার্চ ইঞ্জিনে কাজ করছে, ও আপনার জন্য লিঙ্গুইস্টিক কাজ করছে, কারণ ল্যাঙ্গুয়েজ মডেলটা ডেফিনেটলি লিঙ্গুইস্টিক সাপোর্টটা দিবে, কিন্তু এই ল্যাঙ্গুয়েজ মডেল ছাড়াও তো আরো অনেক এআই জায়গা আছে। ওই এআই স্কিলগুলো আমাদের মনে হয় খুব সহজেই এআই এজেন্ট ক্যান বি এ গুড সোর্স। আমি যারা এই সেক্টরে ক্যারিয়ার করতে চায় বা ইভেন যে কোনো সেক্টরে ক্যারিয়ার করতে চাক না কেন, এখন ম্যানুয়াল কাজগুলো কিভাবে এআই এজেন্ট দিয়ে, আগে যেটাকে N8N বলতো, N8N, সো এখন দেখা যায় ওই জায়গাটাতে যদি এই এজেন্টের উপরে ফোকাস করে, দ্যাট উইল বি এ গুড সেক্টর টু ফোকাস অন ফর ইয়াং পপুলেশন। সেক্ষেত্রে আশা করি যারা ইয়াং আমাদের দেখছেন তাদের অবশ্যই উপকার হবে। আমি আরেকটি প্রশ্ন জানতে চাচ্ছি আপনার কাছে, দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ কি ধরনের নীতিগত প্রণোদনা প্রয়োজন বলে আপনি মনে করছেন? দেশীয় প্রণোদনার ক্ষেত্রে তো অবভিয়াসলি, যেহেতু গার্মেন্টস আমাদের সবচেয়ে বড় সেক্টর, আসলে 80% ওটা দিয়ে ফোকাস করে, দেখা যায় যখনই প্রণোদনার কথাটা আসে আমাদের অবভিয়াস ফোকাস চলে যায় আসলে ওই সেক্টরে যে তারাই পাচ্ছে আসলে। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে মনে করেন বাংলাদেশ ব্যাংক হোক বা বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু প্রণোদনা প্যাকেজ আছে। আমি সবসময় এসএমই, আমি খুবই এসএমই প্রো একজন মানুষ, সো আমি সবসময় চাই যে এসএমই ইজ দ্য ব্যাকবোন অফ অ্যান ইকোনমি।
আমাদের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তো এই এসএমই কে কেন্দ্র করে বেশ কিছু প্রণোদনা প্যাকেজ আছে, যেমন মনে করেন লো কস্ট ফান্ড, অ্যাক্সেস টু ফাইন্যান্স হ্যাজ টু বি ইজি। এই অ্যাক্সেস টু ফাইন্যান্সের প্রবলেম আসলে বাংলাদেশের 95% এসএমইর একটাই প্রবলেম হয়ে যায়, যে এসএমই এসদেরকে লো কস্ট ফান্ডিং এ আসলে তারা অ্যাক্সেসটা পায় না। সো অ্যাক্সেস টু ফাইন্যান্স, সেটা কমার্শিয়াল রেট হোক অথবা সেটা লো কস্ট ফান্ড হোক, যদি লো কস্ট ফান্ড ওইভাবে ডিজাইন করা যায়, যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ ফান্ড আছে, বেশ 600 কোটি টাকার এখন নতুন নতুন কিছু উদ্যোগে এসছে। এটা একটা ভালো ফ্রেমওয়ার্ক, ভালো উদ্যোগ। এটা থেকে কে কতজন বেনিফিটেড হতে পারবে এটা হয়তো সময় আমাদেরকে বলে দিবে। সেটাকে এখন সেটা আবার ডেট প্ল্যানিং থেকে বের হয়ে এখন ইকুইটি প্ল্যানিংও দিয়েছে। তো উদ্যোগগুলো আসছে, কিন্তু থিওরিটিক্যালি উদ্যোগগুলো থাকা বাট একদম প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত, ওই জায়গা পর্যন্ত ইমপ্লিমেন্ট করার যে এজেন্সিরা আছে বা যে স্টেক হোল্ডার্সরা আছে, ওখানে আমার মনে হয় সমন্বয়ের একটু ঘাটতি আছে। ওই জায়গাটার সমন্বয়টা যদি ঠিকমতো করা যায়, তাহলে এসএমইর এই ক্ষেত্রে ফাইন্যান্সিং প্রবলেমটা একটা বড় প্রবলেম সলভ করা যায়। সর্বশেষ আরেকটি বিষয় যদি আপনার কাছে জানতে চাই, আপনি সংস্কারের কথা বলছিলেন, সমন্বয়ের কথা বলছিলেন, আসলে আগামী 5 বছরে বাংলাদেশের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে আসলে কোন বিষয়গুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এই অর্থনীতির ক্ষেত্রে? খুবই ভালো কোয়েশ্চেন করেছেন, যে আসলে সংস্কার তো হবে, বাট এখন আমরা যে সন্দিক্ষণে আছি, যদি সবকিছু ঠিক থাকে, হয়তো আগামী 4 থেকে 6 মাসের মধ্যে আমাদের টোটাল ইকোনমির একটা স্টেবিলিটি সবাই আশা করে আছে। গত 1.5 বছর ধরে আমরা অধীর অপেক্ষা করছি যে কবে একটা স্টেবল সিচুয়েশন আসবে ইন টার্মস অফ, যেহেতু একটু নন ইলেক্টেড গভর্নমেন্টের টাইমে এই ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, ইনভেস্টমেন্ট সবকিছুতে একটা স্লোথ একটা ব্যাপার তো আছে। রিফরমেশনের প্রথম যে চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয়, যে যেই আসুক না কেন, সবার আগে আমাদের কিন্তু ডেট সার্ভিসিং সামনে খুব বড় একটা চ্যালেঞ্জ হবে। প্রতি বছর প্রায় যদি আপনি 4 বিলিয়ন 5 বিলিয়ন করে ডেট সার্ভিস করতে হয়, রিপেমেন্ট করতে হয়, ডেট রিপেমেন্ট, এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা আসবে আমাদের হিউম্যান ক্যাপিটাল, যেই হিউম্যান ক্যাপিটালকে এআই সাথে তাল মিলিয়ে আসলেই সময় উপযোগী করতে পারার যে চ্যালেঞ্জটা, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসাবে আসবে বলে আমি মনে করি। আদার দ্যান দ্যাট, আসলে যেমন মনে করেন মিডল ইনকাম ট্র্যাপে না পড়ে যাই, এটা আমার আরেকটা বড় চ্যালেঞ্জের আমার কাছে মনে হয়, যে মিডল ইনকাম ট্র্যাপে যদি আমরা পড়ে যাই ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম, তখন হয়ে যাবে এটা ইকোনমির ওই জায়গা থেকে আর উত্তরণের জন্য। আর এআইয়ের টাইমে বা ওভারঅল ওয়ার্ল্ড ইকোনমি থেকে শুরু করে, ওয়ার্ল্ড অর্ডার থেকে শুরু করে, এই যে চ্যালেঞ্জিং এই জায়গাগুলোতে বাংলাদেশের জন্য এই 3-4টা সংস্কার করা, এই রোডম্যাপগুলোকে ঠিক রেখে সংস্কার করে আমরা আসলে সামনের দিকে এগিয়ে যাব, সম্ভাবনাময় বাংলাদেশ, আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানাবার জন্য। ধন্যবাদ আপনাকে আমাকে দেখার জন্য। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট, কাজী এন্ড কাজী প্রেজেন্স। এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।